ঢাবির প্রস্তুতি একবারে যাদের ভালো নয় ভিডিওটি তাদের জন্য। শেষ 10 দিনে তোমাদের আজকে একটি মাস্টার প্ল্যান আমি দিয়ে দিব, যে 10 দিনের এই জিনিসগুলো তুমি যদি ফলো করতে পারো, কমপক্ষে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফিডেন্সের সহিত তুমি পরীক্ষায় বসতে পারবে। ওকে, কয়েকটি স্টেপে আমি আলোচনা করব। প্রথম যে স্টেপ সেটা তোমাদের রুটিনটা আমি দিয়ে দিব, যে এই 10 দিন তুমি কিভাবে পড়বে। তারপরে হচ্ছে এমসিকিউর কিছু আমি তোমাদের ট্রিক্স বলে দিব, যে এমসিকিউ তোমাদের আসলে কিভাবে দাগাতে হবে এবং কত টার্গেট রাখতে হবে, কত টার্গেট বা ওই জিনিসটাকে ফিল আপ করলে তুমি তোমার রিটেন খাতা কাটবে, এই জিনিসগুলো বলে দিব। তারপরে হচ্ছে রিটেন নিয়ে কিছু কথা বলবো, যে রিটেনের কোন অংশগুলো তোমাদের এখন দেখা উচিত এবং তোমাদের টার্গেটটা আসলে কি থাকা উচিত। ওকে, তারপরে এমসিকিউর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি দেখিয়ে দেবো, যেমন জৈব রসায়ন বলো, যোগজীকরণ বলো, অন্তরীকরণ বলো, এই জায়গাগুলো আমি দেখিয়ে দিব। তারপরে হচ্ছে রিটেনেরও আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু টপিক আজকে বলে দিব, যে টপিকগুলো তোমরা যদি পড়ো, ওই টপিকগুলো থিওরিগুলো যদি ক্লিয়ার করতে পারো, তাহলে ওই টপিকগুলোর দিকে যদি রিটেন আসে ইনশাল্লাহ তোমরা পারবে। ওকে, সো এই কয়েকটি স্টেপে আমি জিনিসগুলো বলে দিব। আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে তোমাদের এই শেষ দিনে আসলে কিভাবে একটি গোছানো প্রস্তুতি নিলে তুমি কমপক্ষে কনফিডেন্সের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ওকে, তো প্রথমে আমরা রুটিনের কথা যদি বলি, যে প্রতি সাবজেক্টে তুমি যদি এখন 2 দিন করে রাখো, তাহলে দেখো 2 দিন করে রাখবে, তার মধ্যে প্রথম যে দিন রাখবে সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস করবে। ওকে, যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো তোমরা তো জানো টপিকগুলো এখন কি কি, অথবা যারা সংগ্রহ করোনি তোমরা নিজে নিজে অ্যানালাইসিস করে ওই টপিকগুলো বের করবে। বের করলেই তুমি কি করবে, ওই টপিকগুলো রিলেটেড যে সূত্রগুলো আছে বা ওই টপিকের যে থিওরিটি আছে, 2টি-3টি করে টপিক থাকতে পারে সর্বোচ্চ একটা অধ্যায় থেকে, ওই টপিকটি পড়ে নিবে। তারপরে দ্বিতীয় দিনে এসে ওই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংকে পাবে সেগুলো সমাধান করবে, এবং ওই অধ্যায় রিলেটেড কোনো যদি লিখিত সাজেশন থাকে বা প্রশ্ন থাকে সেগুলো সমাধান করবে। এটা হবে তোমাদের এখন রুটিন। ওকে, এবং শেষ 2 দিন যে থাকবে, শেষ 2 দিন তুমি পরীক্ষা দিতে পারো, প্রতিদিন ছোট্ট একটি পরীক্ষা রাখতে পারো এই টপিকগুলোর উপরে বা এই সাবজেক্টের উপরে, এবং শেষ 2 দিন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি সমাধান করে যাবে, আর কিচ্ছু করা দরকার নেই। একবারে প্রথম থেকে শুরু করবে শেষ পর্যন্ত, জাস্ট শেষ 2 দিন। আমার যেটা অপিনিয়ন, তোমাদের আলাদা আলাদা হতে পারে আইডিয়া, বাট আমার যেটা মনে হয় যে শেষ 2 দিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি সমাধান করা উচিত। এটা হচ্ছে তোমাদের রুটিন। এবার আসলে এমসিকিউ। তোমরা দেখো এমসিকিউতে তোমাদের যে 60, রিটেনে তোমাদের 40। এখন তোমরা দেখো রিটেনে কিন্তু তোমাকে 27 পেতে হবে, তাহলে তুমি পাস। এর নিচে পেলে কিন্তু তুমি ফেল বলে গণ্য হবে। তাহলে তোমাদের প্রথম টার্গেট থাকবে, যাদের প্রস্তুতি ভালো নয়, তোমাদের প্রথম টার্গেট থাকবে এই পাস মার্কটি তোলার। ওকে, এই পাস মার্কটি তোমাকে আগে তুলতে হবে। তাহলে এই পাস মার্কটি তুলতে হলে তোমাদের 6 থেকে 7টি করে এমসিকিউ আইডিয়া রাখতে হবে, যে প্রত্যেকটি মানে সাবজেক্ট থেকে আমার যাতে করে 6 থেকে 7টি করে এমসিকিউ হয় প্রথম স্টেপেই যাতে করে আমার অর্ধেকের কাছাকাছি এমসিকিউ হয়। এই যে 6 থেকে 7টি এমসিকিউ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, প্রতিটা অধ্যায় থেকে দেখবে 2 থেকে 3টি টপিকের বেশি প্রশ্ন হয় না। ওই টপিকগুলো যে পড়ে যাবে, তার এই যে 6 থেকে 7টি এমসিকিউ ওই টপিকগুলো থেকে অনায়াসে কমন পাবে। তো তার পাস মার্কটি কিন্তু এই টপিকগুলো পড়লেই চলে আসবে। একটু পরে আমি টপিকগুলো বলে দিব কোন সেই টপিকগুলো। তো এখানে যখন তোমার পাস মার্ক চলে আসবে, তোমার কিন্তু একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে, তুমি তখন এটাকে ইনক্রিজ করে 35 কিন্তু আপ করতে পারবে। এটা তোমার থাকবে প্রথম একটা যে আইডিয়া। তোমাকে পাস মার্কটাকে তুলতে হবে, কনফার্ম করতে হবে। দেন তোমার যখন পাস মার্কটা কনফার্ম হয়ে যাবে, তুমি তখন এখান থেকে একটা কনফিডেন্স নিয়ে কিন্তু এটাকে 35+ করে দিতে পারবে। তাহলে তোমার কিন্তু রিটেন খাতা কাটার একটা সম্ভাবনা থাকবে। এবার আসলে রিটেনের ক্ষেত্রে দেখা যায় প্রতিবারে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট শূন্য পায়। তুমি রেজাল্ট বা সিনিয়রদের সাথে কথা বলে দেখো, কারণ অনেক ট্রিকি হয় কোশ্চেনগুলো। ফিজিক্সের কোশ্চেনগুলো অনেক ট্রিকি হয়, ওই কম সময়ের ভিতরে কোশ্চেনটাকে ধরা দেন সলিউশন করা সম্ভব হয় না আসলে। সো যারা চান্স পায় ম্যাক্সিমামই দেখা যায় এই কেমিস্ট্রি আর বায়োলজি দিয়ে একটা ভালো মার্কস পেয়ে কিন্তু চান্সটা পায়। আর যারা এগুলো পারলো তো পারলোই, কিন্তু তোমাদের যদি প্রিপারেশন যদি ভালো না থাকে, তাহলে তোমাদের আমার মনে হচ্ছে যে ফোকাস রাখা উচিত কেমিস্ট্রি এবং বায়োলজিতে, কারণ এখান থেকে কোশ্চেনগুলো ডিরেক্টলি টেক্সট বই থেকেই আসে। এখান থেকে তুমি পারলে অনায়াসে কিন্তু এগুলো আনসার করতে পারবে। এখন কোন ধরনের রিটেনগুলো তুমি পড়লে এই কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, সেই জিনিসগুলো আমি এখন বলে দেবো। তো চলো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখি যে আসলে কোন জিনিসগুলো পড়লে আমি এই যে তোমার 27 আমরা অনায়াসে পেতে পারি, এবং এখান থেকে আমরা পাস মার্কটা ক্যারি করে মোটামুটি একটা কনফিডেন্সের সহিত পরীক্ষার হলে ঢুকতে পারি। এখানে অনেকে আবার কনফিউশনে থাকে পাস মার্ক নিয়ে, হাজার প্রশ্ন পাই যাবে পাস মার্ক কত। আচ্ছা দেখো, বারবার তোমরা শুনে রাখো যে আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হয় না। তুমি ম্যাথে 0 পাও, কোনো সমস্যা নেই। তুমি ম্যাথ পারো না, ম্যাথে তুমি 0 পেয়েছো, কোনো সমস্যা নেই। তোমাকে আলাদা পাস করতে হবে না। তোমাকে এই যে বললাম 27 এটা তোমাকে পেতে হবে, তাহলে তুমি পাস। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ফেলের অনেকগুলো স্টেপ তৈরি করে রাখবে, তোমাকে পদে ফেল করাতে যাবে। এখন অনেকে বলবে হ্যাঁ আমি এমসিকিউতে 27 পেলাম, ঠিক আছে, কিন্তু আমি রিটেন এমসিকিউ মিলে আবার 40 পার করতে পারলাম না, তারপরেও তুমি ফেল। তাহলে দেখো কত স্টেপ ফেল করাতে যাবে। তোমাকে এমসিকিউতে 27 পেতে হবে, রিটেন মিলে আবার এমসিকিউ মিলে 40-এর বেশি পেতে হবে, তাহলে তুমি কিন্তু পাস। ওকে, এইগুলো রিটেন কিন্তু আলাদা পাস না। রিটেনও তুমি কোনো একটা সাবজেক্টে 0 পেতে পারো, কোনো সমস্যা নেই। রিটেন তোমাকে 13 পেতে হবে টোটাল, ওভারঅল পাস। মাথায় রাখবা, ওভারঅল
পাস। ওকে, সো এই জিনিসটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আলাদা আলাদা পাস নয়, বারবার বলতেছি। এখানে 27 এমসিকিউতে এখানে 13 টোটাল, আর দুইটা মিলে আবার 40+ করে দিতে হবে। ওকে, এই হচ্ছে পাস ফেলের হিসাব। এবার আসো এমসিকিউতে তুমি বললাম পার সাবজেক্ট একদিন সময় পাবে, তো একদিনের মধ্যে তুমি কিভাবে প্রিপারেশন নিবে চলো দেখে আসি। তুমি প্রথমে আমি কি বলেছিলাম, প্রথম স্টাইলটা বলেছিলাম তোমাকে অ্যানালাইসিস করে টপিকগুলো খুঁজে বের করতে হবে, দেন তোমাকে ওই জাস্ট ওই টপিকের থিওরিটা জানতে হবে খুব কম সময়ের ভিতরে। যেমন তুমি দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছর আসা প্রশ্নগুলো আমি এখানে টপিক আকারে সাজাচ্ছি তোমাদের কৌণিক থেকে। এখন দেখো কৌণিকে মাত্র 3টা স্টাইলে প্রশ্ন এসেছে। এক হচ্ছে শীর্ষবিন্দু, 2 হচ্ছে উৎকেন্দ্রিকতা, 2 হচ্ছে উৎকেন্দ্রিকতা, কতগুলো উৎকেন্দ্রিকতা প্রশ্ন এসেছে, 3 হচ্ছে পরাবৃত্তের লম্বের দৈর্ঘ্য অথবা স্থানাঙ্ক চেয়েছে। ওকে, উপকেন্দ্রের। তাহলে এই 3টা জিনিস তুমি একটা চিত্র মাধ্যমে 3টা জিনিস শিখে ফেলতে পারবে। জাস্ট একটা চিত্র অঙ্কন করবে, এখান থেকে এইখানে একটা চিত্র অঙ্কন করবে, আর তুমি এখান থেকে বাস শেষ। তুমি এখান থেকে জাস্ট উৎকেন্দ্রিকতার দুটো সূত্র শিখবে, এখান থেকে শীর্ষবিন্দু কিভাবে বের করতে হয় এটা কাহিনী সূত্র শিখবে, শেষ। তুমি এই যে কৌণিকের প্রস্তুতি শেষ, কাহিনী এইভাবে নিতে হবে। তোমাকে এখন রিস্ক নিতে হবে। রিস্ক বলতে এটা রিস্ক না, এগুলোই তোমাকে পড়তে হবে দিন শেষে, কারণ বিগত 20 বছরের প্রশ্ন। এখন কথা হচ্ছে তুমি দেখো এই শীর্ষবিন্দু আবার শর্টকাটে বের করা যায়, আমার চ্যানেলে এখানে শর্টকাটে দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই এগুলো পড়লে হবে কিনা, আসলে কতটা বাস্তব এই জিনিসগুলো। তুমি দেখো এখানে এর আগে যে প্রশ্নগুলো এসেছে, তুমি যদি দেখো যে কৌণিক থেকে যে প্রশ্নগুলো এসেছে তুমি নিজেই তাহলে বুঝতে পারবে আসলে এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত 23-24 সেশনের প্রশ্নটা এসেছে, মানে এর আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে। এবং এই প্রশ্নটা কথা থেকে দিল, এই যে শীর্ষবিন্দু থেকে দিয়েছে, এই 1 নম্বর টপিক। শুধু কি তাই, এবং দেখো 3 নম্বর প্রশ্নটি 16-17 সেশনে এসেছে, এই প্রশ্নটি এখানে কপি করে পেস্ট করে দিয়েছে 23-24 সেশনে, এর আগের বছরে 16-17 সেশনে একটা প্রশ্ন। অনেকে যারা এই সিটগুলো আমার সংগ্রহ করেছিল অনেকে বলেছে ভাইয়া এই প্রশ্নের আনসারটা আমার মুখস্থ ছিল, কারণ মাত্র কয়েকটা প্রশ্ন, মাত্র 15টি কোশ্চেন, এই 15টি কোশ্চেনই তারা করে গিয়েছে, জাস্ট এই 15টি কোশ্চেনই শেষ মোমেন্টে। ওকে, জাস্ট এই কোশ্চেনটা কপি করে পেস্ট করে দিয়েছে। খালি আজকে দেখবা কতগুলো কোশ্চেন তোমরা এইভাবে কমন পাবে। ওকে, তারপরে দেখো 23-24 আরেকটি প্রশ্ন এসেছে, বড় একটা ইকুয়েশন দিয়েছে, বলতেছে এটা কোন কৌণিককে নির্দেশ করে। এই ধরনের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি কখনো চুজ করেছে? আচ্ছা দেখি আমরা আমাদের শিটে আছে কিনা। তারপরে দেখো এখানে এই যে বড় একটা ইকুয়েশন দিয়েছে, বলতেছে যে সমীকরণটি কোন ধরনের কৌণিক। 18-19 খুব দূরের কি প্রশ্ন, 18-19 সেশন, 16-17 সেশনের প্রশ্নগুলোই আপডেট সেশনগুলোতে দেখো 23-24 2টি প্রশ্ন এসেছে, 2টি এখান থেকে কপি করে পেস্ট করা। জাস্ট এটা এখন কিভাবে করতে হয় এই জিনিসটা, নট এটাই পড়ে যাওয়া তুমি, এই প্রশ্নটি যে একটা ইকুয়েশন থাকলে ওটা কোন কৌণিক নির্দেশ করে, এই প্রশ্নটি কিভাবে সলভ করতে হয় এই থিওরিটি শিখে যাবে। দিস ইজ দ্য কেস। তুমি অনেকে জানো যে এই প্রশ্নটাই ভাই মুখস্থ করলেই কি কমন পাওয়া যাবে কিনা, এটা অবাস্তব একটা প্রশ্ন করো তোমরা। এই প্রশ্নর প্রসিডিউরটা তোমাকে জেনে যেতে হবে। ওকে, এই টপিকের প্রসিডিউরটা। আচ্ছা, তারপরে তুমি দেখো এখানে এবার আসো 23-24 শেষ, আরেকটু যদি আগে যাই 21-22 দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই ধরনের যে প্রশ্ন অলরেডি চলে এসেছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক 2000-2001 সেশনে। ওকে, আরও এসেছে আপডেট কেন্দ্রগুলোতে। দেখো আবার দেখো অধিবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু 21-22-20-21, তার মানে 20-21-21-22-23-24 সেশনে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো কিন্তু এই সেন্স রিলেটেড। আশা করি তোমরা বুঝতেছো যে এখান থেকে কিভাবে, তার মানে কত কম সময় লাগবে, জাস্ট শীর্ষবিন্দু কিভাবে বের করে, কোনো শর্টকাট আছে কিনা, উৎকেন্দ্রিকতার সূত্রটা কি কিভাবে বের করে, কোনো শর্টকাট আছে কিনা, জাস্ট একটা বড় কেন্দ্র থাকলে কিভাবে কৌণিক করবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, শেষ। আমার তো মনে হয় যে 10 মিনিটে এর প্রিপারেশন নেওয়া যায়, যদি ইন্টারমিডিয়েট একটু হলেও পড়াশোনা করে আসো তোমরা। অনেকে ত্রিকোণমিতি নিয়ে ভয় পাচ্ছে, অনেকে দেখলাম যে ম্যাক্সিমাম কমেন্ট করতেছো। ত্রিকোণমিতি দেখো কত ইজি, জাস্ট 2টা কোশ্চেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, 2টি কোশ্চেন খেলে দেখো। যদি বিপরীত ত্রিকোণমিতি আমি বলি, 1 নম্বর টপিকে যেটা রেখেছি জেনারেল কনসেপ্ট যে কোশ্চেনগুলো, ইনভার্সের মানগুলোই বারবার চাওয়া হচ্ছে, 19-20, 18-19, 14-15, 12-13 সিরিয়ালি এই প্রশ্নগুলো আসতেই আছে। জাস্ট কনসেপ্টটা, এই সূত্রটাই শিখে যাও যে ইনভার্সের কোশ্চেনগুলোকে কিভাবে সমাধান করতে হয়। ওকে, টাইপ 2তে কিছু ট্রিকি কোশ্চেন থাকে, এই ট্রিকি কোশ্চেনগুলো আমি টাইপ 2তে রেখেছি। যারা এগুলো আমার অ্যানালাইসিসগুলো সংগ্রহ করেছে তারা এখন জানো এই টাইপ 2টা আমি রেখেছি। এখন তুমি যদি আপডেট কোশ্চেনগুলো দেখো 23-24 দেখো খুবই কঠিন কি প্রশ্নটা, সাইন ইনভার্স 2/3 এর মান, এই যে 1 নম্বর টপিক থেকে কিন্তু এসেছে। একবার এসেছে সাইন ইনভার্স হাফ, এবার দিয়েছে সাইন ইনভার্স 2/3। এবার দেখো 23-24 সেশনে আরেকটি প্রশ্ন এখান থেকে এসেছে 2 tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/7। কতবার যে এই tan ইনভার্সের প্রশ্নগুলো এসেছে তার কোনো ঠিক নেই। tan ইনভার্স 6, tan ইনভার্স 7/5, tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3, এই ধরনের প্রশ্নগুলো বারবার আসতেছে বারবার। ওকে, তারপরে 21 সেশনে দেখো cos স্কয়ার, tan ইনভার্স হাফ, 3, এগুলো তো হাজার বার এসেছে। ওকে, এই টপিকগুলো আমি বারবার রেখেছি। এবং এইখানে দেখো একটি সমীকরণের সমাধান রিলেটেড টাইপ 3তে আমি রেখেছি সমীকরণের সমাধান, এগুলো কিন্তু রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি কিন্তু। ওকে, এখান থেকে কিন্তু রিটেন কমন এসেছিল অনেকবার। তাহলে দেখো এখান থেকে দেখো এই সমাধান রিলেটেড কিন্তু কোশ্চেন দিয়েছে। আর একটা ত্রিকোণমিতি চ্যাপ্টার রয়েছে তোমাদের 10 75 ডিগ্রি 23-24 সেশনে এসেছে। এই ধরনের প্রশ্ন কি এসেছিল কখনো ঢাবিতে? অবশ্যই আসবে। আমি বারবার বলতেছি ভাই কেউ প্রশ্ন ব্যাংকটি করলে তুমি কেন প্রশ্নটি কমন পাবে, বারবার বলতেছি কেন পাবে, কারণ নতুন একটি যখন প্রশ্ন করবে না, এই প্রশ্নটি বিগত 20 বছরের প্রশ্নের সাথে কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড থাকবেই।
নতুনভাবে প্রশ্ন অ্যারাইজ করা আসলে সো টাফ। কোনো না কোনোভাবে দেখবা যে 20 বছরের প্রশ্নের সাথে মিলে গেছে। তখন দেখো টেন 75 ডিগ্রি, এই যে দেখো 10-15 ডিগ্রি, 10-75 ডিগ্রি, cos 75 ডিগ্রি কতবার এসেছে। একবার আমার টপিক 1 শিটের যে টপিক 1 নাম্বারগুলোই মিলে যাচ্ছে না বেশিরভাগই, হ্যাঁ এটাই মিলবে। এবং দেখো 23-24 সেশন, এবং দেখো এই প্রশ্নগুলো কতবার cos 70 ডিগ্রি, এই হচ্ছে হিসাব। ওকে, সো আমি গুরুত্বপূর্ণ 2-3টি করে চ্যাপ্টার দেখাবো আজকে, সময় অনেক বেশি হয়ে যাবে না হলে। আমি যদি একটু তোমাদের সরল লেখা অথবা তোমাদের ইন্টিগ্রেশন, অনেকে ঝামেলা বলতেছো, যে ইন্টিগ্রেশনগুলো যদি একটু দেখিয়ে দিই। ইন্টিগ্রেশন তুমি যদি দেখো, ইন্টিগ্রেশনের রিসেন্ট যে প্রশ্নগুলো আগে তোমাদের যদি দেখাই, 23-24, 23-24, 22-23, 21, 22-21, এই সম্পূর্ণ রিসেন্ট 3-4 বছরের প্রশ্ন কোথা থেকে এসেছে একটু যদি আমি দেখাই, তাহলে তুমি দেখবা যে প্রথম 1 নম্বর টপিকটা আমি রেখেছি যে ক্ষেত্রফল রিলেটেড। এই ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন সব থেকে বেশি চুজ করেছে এবং কতবার করেছে দেখছো, 20 বছরে 12টি কোশ্চেন শুধু এখান থেকে এসেছে। এবং শুধু তাই নয়, এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর প্রশ্নটি 10, 11, 5-6 সেশন এসেছে। যারা এই শিটগুলো সংগ্রহ করেছিল তাদের এই অ্যান্সারটা একবারেই মুখস্থ ছিল, ওয়ান কাইন্ড অফ, কারণ ওদের আমি মুখস্থ করে দিয়েছিলাম একবার করে করে, এতবার করেছি প্রশ্নগুলো। এবং এই প্রশ্নটা দেখো এখানে 23-24 সেশনে কপি করে পেস্ট করে দিয়েছি, y = 4x, y = x, y = 4x, y = x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তারপরে দেখো এই ধরনের প্রশ্নগুলো x √1 - x dx e⁻x e⁻−x, যে 22 প্রশ্নগুলো এসেছে, এই যে মডুলাস দিয়ে এসেছে, এই যে লন ইনভার্স, এই প্রশ্নগুলো এসেছে কিনা আসলে। আর টাইপ 2 এ দেখো, টাইপ 2 এ আমি রেখেছি এই যে e⁻x cos, এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো 22 সেশন এসেছে, 7, 8, 14, 15, 15, 16 কতবার অলরেডি এর আগের বার চলে এসেছে। তারপরে এই যে প্রশ্নটি যেটা তোমাদের দেখাইলাম, এই যে 22 সেশনের প্রশ্নটি, এই প্রশ্নটি দেখো, এই যে 22 সেশনের প্রশ্নটি 9, 10, 22, 9, 10 সেশনে একটা প্রশ্ন 22 সেশনে চলে দিয়েছি। এখন কথা হচ্ছে এখানে আমি কি ক্যাটাগরিতে সাজিয়েছি, যে e⁻x রিলেটেড অথবা সাইন ইনভার্স, কস ইনভার্স রিলেটেড নিয়ে আমি টপিক 2 রেখেছি। ওকে, তারপরে তুমি অন্যান্যগুলো যদি দেখো, এই যে ln x, এই প্রশ্নটা 9, 10, 2, 3, 9, 10, 7, 8, 5, 6 সেশনে এসেছে। তো এইখান থেকে তুমি 1-2টা করে টপিক তুমি পড়ে রাখবে। তারপরে তুমি যদি দেখো, তারপরে আমি রেখেছি টাইপ 3-তে আমি রেখেছি মডুলাস রিলেটেড। এই যে টোটাল টাইপটা হচ্ছে মডুলাস রিলেটেড। ওকে, যে মডুলাস রিলেটেড প্রশ্ন ঢাবি প্রচুর পছন্দ করে। এবং দেখো আপডেট 15, 16, 17, 18, 7, 8, 16, 17, 17, 18 এগুলো তো আসছে, কিন্তু দেখো 20, 21 সেশনে আবার তুলে দিয়েছে। তার মানে দেখো জিনিসটাকে, জিসটা সেম। তুমি যদি এটার জিসটা জানো যে কিভাবে সমাধান করতে হয়, এটা শর্টকাটটা জানো, তাহলে যেভাবেই ওরা ওরিয়েন্টেশন সাজাক না কেন তুমি পারবে। আমি এই জিনিসটাই তোমাদের বলতেছি, শেষ মোমেন্টে এই থিওরিটা শিখে যাও। ওকে, 2-1টা অধ্যায় তোমার দেখিয়ে দিব যে তুমি কিভাবে আসলে জিনিসটা করবে। জৈব রসায়ন তোমার যদি দেখি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জৈব রসায়নের যে এই যে সম্পূর্ণ আপডেট যে প্রশ্নগুলো, এই আপডেট প্রশ্নগুলো সেম টপিকগুলো থেকে কিন্তু বারবার আসতেছে। একটু যদি তোমাদের দেখিয়ে দিই, যে 1 নম্বর টপিকে আমি রেখেছি শনাক্তকরণ পরীক্ষা। এই শনাক্তকরণ পরীক্ষা থেকে বারবার প্রশ্ন আসে। তোমাদের এখন যারা প্রস্তুতি ভালো নয়, তোমরা শনাক্তকরণ পরীক্ষাটা জাস্ট শিখে রাখলে কোনগুলো আসতেছে এটা একটু দেখে রাখ, টলেন, ফেলিং দ্রবণ, অ্যালকোহল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো শনাক্ত করো। জাস্ট এটুকু জেনে রাখলে শেষ, মানে জাস্ট জিসগুলো এখন খালি পড়ে যাবে। ওকে, তোমার যদি এখানে দেখো যে এই যে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে 23-24 এর আগের বার এসেছে, এই প্রশ্নটা কতবার এসেছে, এই যে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে আলাদা ক্ষেপ দেয়, অনেকবার কিন্তু চলে এসেছে। ওকে, তারপরে তুমি যদি দেখো যে RCO আর RCS পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন, 23-24 সেশনে এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি আমার করে অ্যানালিসিসে দেখো RCO আর RCS2 রাসায়নিক প্রয়োজনে কোন বিকারকটি প্রয়োজন, এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে। ওকে, তারপর অনেকে বলে যে ভাইয়া আমরা এই সমানুতা অনেক বড় জিনিস, এই জিনিসগুলো কথা থেকে পড়বো। দেখো সমানুতা থেকে বিগত 20 বছর আমি প্রশ্নগুলো লিখেছিলাম, লেখার পর আমি দেখলাম যে জাস্ট জ্যামিতিক সমানুতা, অপটিক্যাল আইসোমারিজম, এই 2টা থেকে খালি প্রশ্ন এসেছে, মানে স্টেরিও যেটা সমানু বলে। এবং আমরা যেটা প্রশ্ন দিচ্ছি 19 বিশ্লেষণ, এখান থেকে কিন্তু কমন পেয়েছিলাম। এবং সর্বশেষ তুমি দেখো নিচের কোনটিতে সিস ট্রান্স, মানে যে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে 22 সেশনে এসেছে। ওকে, এইগুলো থেকেই কিন্তু বেশি আসে। এখন দেখো তাহলে সমানতা থেকে তুমি জাস্ট কি শিখবে, জ্যামিতিক সমানতার সত্যটা কি, কত সেকেন্ড লাগবে, ন্যানো সেকেন্ড লাগবে। এবং অপটিক্যাল আইসোমারিজম কারা দেয়, যাদের কাইরাল কার্বন আছে, এটা জেনে রাখো যে কাইরাল কার্বন খুঁজে বেড়াবো অপশনে, যার কাইরাল কার্বন তার অপটিক্যাল আইসোমারিজম দেয়। কাহিনী শেষ। এই আমার একটা টপিক দেখো ন্যানো সেকেন্ডও শেষে যাচ্ছে। এই জিনিসগুলো এভাবে তোমাদের শিখতে হবে। ওকে, তারপর এখানে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো দিয়েছি এবং এখান থেকে কার্বোক্যাটায়ন, কার্বনের প্রত্যেকটা প্রশ্নে কীভাবে কমন এসেছে আমি আলাদা আলাদা এপিসোডে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এবং এখানে দেখো যে এখানে যে প্রশ্নটি এসেছে তোমাদের, এই যে এর আগের বছর মৌলের পর্যাপ্ত ধর্ম থেকে 23-24 সেশনে যে প্রশ্নটা এসেছে, যে প্রশ্নগুলো এসেছে সবগুলো আমার টপিকের একবার সিরিয়ালি কমন। এই যে AL-29 সমুদ্রের সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি, 18, 19 সেশন, 23-24 সেশনে। এই প্রথম প্রশ্নটা কপি করে পেস্ট করে দিয়েছি। তার মানে প্রথম যে আমি টপিকটা রেখেছি রাসায়নিক বন্ধনের সংকরায়ন, তার সংকরায়ন জিনিসটা কিভাবে প্রশ্নগুলো আসতেছে এটুকু দেখে যাও। এইভাবে শেষ মুহূর্তে এই টপিকগুলো জাস্ট দেখে যাও তুমি। ওকে, এমসিকিউ আর কথা বাড়াবো না, এইভাবেই প্রত্যেকটা অ্যানালাইসিস শিটগুলোতে দেওয়া আছে, যারা সংগ্রহ করেছো তারা জানো এখন, আর যারা এখন সংগ্রহ করে নিবে। প্রত্যেকটা টপিক, এই যে ফিজিক্সের ক্ষেত্রে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক দেওয়া আছে। জাস্ট যে টপিকটা থেকে প্রশ্ন আসে সেই টপিকটা তুমি জাস্ট খালি মার্ক করবে, যেমন এখান থেকে ক্যাপাসিটর থেকে কী কী প্রশ্ন আসছে ওই সূত্রটা জেনে যাবে, শেষ। টপিকটা দেখবে, টপিকটা থেকে কোন সূত্রটা থেকে প্রশ্ন এসেছে ওই সূত্রটা জাস্ট লিখবে,
জাস্ট তুমি আলাদা একটা হ্যান্ড নোট করবে, এখন ওই সূত্রটা লিখবে, সূত্রটার পাশে কি ধরনের প্রশ্ন আসে জাস্ট লিখে রাখবে, ওকে। আর 2-1টা করে প্র্যাকটিস করলে করে রাখবে, পরীক্ষার আগের দিন খালি সূত্রটা দেখে যাবে ফিজিক্সের। এখন প্রস্তুতি তুমি সময় নেই তো, ভাস্ট প্রস্তুতি নেওয়ার সময় আছে, জাস্ট ওই টপিকের রিলেটেড সূত্রটা পড়ে যাবে, যাতে ওই সূত্রটা থেকে তুমি যদি আসলে রিটেন পারো, এবং ওই সূত্র থেকে বড় তো প্রশ্ন আসবে না, ক্যালকুলেটর নেই, এক স্টেপের প্রশ্ন, সূত্রটা জাস্ট পড়ে যাও প্রত্যেকটা টপিক। কিন্তু ওই যে টপিকটা চিনতে হবে কোন সূত্রটা শিখবে, সেই জন্য এই জিনিসগুলো তোমাকে রোড ম্যাপ দিবে, ওকে। আচ্ছা, এমসিকিউ নিয়ে আমার অনেক ভিডিও আছে, এবং আমার অ্যানালাইসিস শিটগুলো আমি বারবার অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ, যে কীভাবে ওখান থেকে এমসিকিউগুলো বারবার কপি পেস্ট করা হচ্ছে। তো তোমরা তোমার শেষ মুহূর্তের ট্রাম্প কার্ড হতে পারে। এখন তোমাদের লিখিত সাজেশন আমি কয়েকটা দেওয়ার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমরা ঘর্ষণ রিলেটেড যে ক্যালকুলেশনগুলো, সেগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। ব্যাংকিং কোন প্রচুর বেশি ইম্পর্টেন্ট, জড়তার প্রমুখ, 3টি টপিক জাস্ট রিটেনের জন্য তোমরা দেখে যাবে। যাদের প্রস্তুতি ভালো নয় তাদের বলতেছি, বাকিগুলো তো তোমাদের যারা প্রস্তুতি ভালো বা র্যাঙ্ক করতে চাও তোমরা সব কিছু দেখে যাবে, বাট আমার মনে হয় যে এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 3টা হচ্ছে একটা মানে অ্যাপ্লিকেশন টাইপ। তুমি অধ্যায়টা পরে কি শিখলে, ঢাবি এটা চাই আসলে, যে তুমি বুঝো কিনা যে এই নিউটনের বলবিদ্যার কথা ইউজ হয়। এই 3টা হচ্ছে ইউজেবল পার্ট, ওকে। কাজ ক্ষমতা শক্তি হচ্ছে কাজ শক্তির যে উপপাদ্যটি আছে এটা শিখবে, যে এই 3টি পয়েন্টে কাজ শক্তি সমান। তারপর হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ শিখবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্টিগ্রেশন দিয়ে কীভাবে বের করতে হয় এই জিনিসটা শিখে রাখবে। পর্যায়বৃত্ত গতি, এখানে বিভিন্ন ধরনের অপারেটরগুলো যে আছে, ওই যে ডিডিএক্স এর মাধ্যমে করতে হয়, বড় একটা ইকুয়েশন দেয় এক্স প্লাস কজ ইনভার্স টি, এটাকে ডিডিএক্স করে তোমার সরণ বের করতে হয়, বেগ বের করতে হয়, কারণ ক্যালকুলেটর নিয়ে তো এগুলো খুবই পছন্দ করে। এবং এর সাথে রিলেশন করে প্রশ্ন করতে পারে বিভিন্ন জায়গায় জি এর মান, ধরো কেন্দ্রে জি এর মান, সারফেসে জি এর মান, বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে উপাংশে। এই উপাংশে জি এর মানটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং উপরে এই জিনিসটা কিন্তু উপরে কত ডিগ্রি উপাংশে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদার্থের গাঠনিক ধর্মের ক্ষেত্রে ইয়াংকের গুণাঙ্ক এবং ইয়াংকের গুণাঙ্ক দ্বারা কৃত কাজ। আর ভেক্টরের ক্ষেত্রে তুমি বলবে ভেক্টরের যে জেনারেল কেসগুলো আছে, ঠেলার থেকে টানা সহজ বা এই ধরনের যে প্রশ্নগুলো ছিল না, এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং নৌকা দেখতে পারো এই ধরনের, তবে আমার মনে হয় যে কনসেপচুয়াল প্রশ্নগুলো বেশি চুজ করে ঢাবি, যে এত ডিগ্রি কোণে টানলাম, এত ডিগ্রি কোণে টানলাম, তাহলে এটা কত ডিগ্রি কোণে গতিশীল হবে, এই ধরনের জিনিসগুলো, ওকে। আর নিউটনিয়ান বলবিদ্যা থেকে মাঝে মাঝে এই ধরনের কোশ্চিন হবে, জেনারেল সেন্সের কোশ্চিনগুলো, যে এত বেগে যাচ্ছে, এত বাধা পাইলো, আর কতটুকু এগোতে পারবে, ঘর্ষণ বল এত, এই ধরনের সেন্সের প্রশ্ন, জেনারেল প্রশ্নগুলো কিন্তু তোমরা টেক্সট বই থেকে করে রাখতে পারো, অথবা এই ধরনের সেন্সগুলোকে নিয়ে আমার লিখিত সাজেশনগুলো কিন্তু তৈরি করা, সেখানে ঘর্ষণ থেকে আমি প্রশ্ন দিয়েছি, ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন দিয়েছি, আলহামদুলিল্লাহ ব্যাংকিং কোণ থেকে প্রশ্নটা আমার সাজেশন থেকে কমন পড়েছিল, এবং জড়তার ভ্রামক থেকে কীভাবে ডিফারেন্সিয়াল অপারেটর থেকে কোশ্চিন করা যায় সেগুলো আমি দিয়েছি। আমার সম্পূর্ণ জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমার যে লিখিত সাজেশনগুলো তৈরি করেছি, আমার ফেসবুক পেজে আমি নিয়মিত পোস্ট করি, এখানে দেখে নিতে পারো। তাপগতিবিদ্যা থেকে কার্নো ইঞ্জিন পড়তে হবে, স্থিতরি থেকে ক্যাপাসিটর রিলেটেড, হাফ সিবি স্কয়ার, ওই যে শক্তি রিলেটেড সূত্রগুলো সব দেখে যেতে হবে ক্যাপাসিটরের। তারপর চলাচল থেকে সার্কিট, হুইটস্টোন শান্ট খুবই ইম্পর্টেন্ট সার্কিট থেকে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তোমাদের আপেক্ষিকতার যে 3টি সূত্র আছে, সেই 3টি সূত্র খুব ভালো করে দেখে যাবে, এবং ফটো ইলেকট্রন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। পরমাণু থেকে তোমরা অধ্যায়ু রিলেটেড, জাস্ট অধ্যায়ু যে টাইপটা, সেটা তোমরা দেখে যেতে পারো। আর তোমরা যদি ইয়ের ক্ষেত্রে দেখো, গণিতের ক্ষেত্রে 4টা পার্ট রয়েছে, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, ক্যালকুলাস, ওকে। এক্ষেত্রে তোমরা জ্যামিতিক পার্টের মধ্যে রয়েছে সরলরেখা, বৃত্ত, কৌণিক এবং স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এর আন্ডারে পড়ে। তো সরলরেখা, কৌণিক, এই 3টা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে গুরুত্বপূর্ণ তোমরা যদি দেখো যে বৃত্ত সরলরেখার মধ্যে একটা দিয়ে দিতে পারে, অনেক বলা যায়। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে একটা আসার সম্ভাবনা বেশি। শেষ ত্রিকোণমিতির যে শেষের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে অ্যাপ্লিকেশন টাইপ, এরিয়া বের করা হয়, ক্ষেত্রফল, S/A, অর্ধপরিসীমা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বীজগণিতের মধ্যে জটিল সংখ্যাটাও এবার খুবই বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে Z1/Z2, মানে দুইটি জটিল সংখ্যার গুণফল করে তার যে মডুলাস বা এম বের করা, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে তোমার রয়েছে বহুপদীটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মূলগুলো বের করতে বলে, এই 2টা চ্যাপ্টার এখানে খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সবার শেষ জিনিসটা, যে এরিয়া বের করতে বলা হয়, এখান থেকেই প্রশ্নটা বারবার আসে ইন্টিগ্রেশনের। এবং ডিডিএক্স থেকে যে অ্যাপ্লিকেশন টাইপ প্রশ্নগুলো রয়েছে, Y1, Y2 যে একটা চ্যাপ্টার রয়েছে, এটা পড়বা। এবং এখানে তোমার যে স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ যে রয়েছে, এই জিনিসটা পড়ে রাখবা। এই 2টা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 2টা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ। আর বায়োলজির ক্ষেত্রে তো বারবার বলছিলাম যে আমি বায়োলজির আলাদা একটা সাজেশন দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো লিখিত। ওটা যারা দেখেছো তোমরা, ওখান থেকেই তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ এখানে সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি, ওকে। এরপরেও কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা জেনারেল যে কক্ষ প্রশ্নগুলো এগুলো পড়বে, যে অরবিটাল কাকে বলে, অবস্থান্তর মৌল কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কাকে বলে, একটি করে উদাহরণ দাও, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অথবা র্যান্ডমলি একটা প্রশ্ন দেবে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, এটার মধ্যে কোন সংক্রায়ন হয়েছে। তারপরে হচ্ছে জেনারেল যে প্রশ্নগুলো, এই ছোটোখাটো প্রশ্নগুলো, শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কি বর্ণ দেয়, মানে তোমাকে টপ টু বটম পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে, ছোটো ছোটো ব্রাঞ্চিং প্রশ্ন দিবে অনেক, ওকে। এবং আমার 5টি টপিক যে রয়েছে অর্গানিক কেমিস্ট্রির, সেই 5টি টপিক পড়ে গেলে তুমি রিটেন কমন প্রশ্ন, বিশেষ করে শনাক্তকরণ বিক্রিয়াগুলো রিটেনে প্রচুর ইম্পর্টেন্ট, ওকে। আর বিশেষ করে ওজোনালাইসিস রিয়াকশন, অনেকগুলো আমি এপিসোড করেছি, 3টা মেইন এপিসোড দিয়েছি, ওইখানে আমি বলে দিয়েছি রিটেনে কী কী আসতে পারে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। সো কেমিস্ট্রির ক্ষেত্রে
এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। সো এই হচ্ছে ওভারঅল, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি এখন মাথায় রেখে পড়তে পারো তাহলে মনে হয় যে না একটা কনফিডেন্সের সহিত তোমরা কিন্তু পরীক্ষা হলে ঢুকতে পারবে।